আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি নিয়ে কথা বলবো। খাল খনন কর্মসূচি এটা যেভাবে এগিয়ে যাচ্ছে, এখানে সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত অভিমত, আমি মনে করি এভাবে চলতে থাকলে এটা সফল হওয়ার সম্ভাবনা একেবারেই কম। যদিও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনিশিয়েটিভ এবং আমি মনে করি এটা যথেষ্ট ভালো একটা পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন। কিন্তু তার এই খাল খনন কর্মসূচি আসলে কি সফল হবে? বা এই খাল খনন কর্মসূচি তিনি যে উদ্দেশ্য নিয়ে করছেন সেই উদ্দেশ্য কি সফল হবে, নাকি পরবর্তীতে মানুষ বলবে এটা একটা লোক দেখানো কিছু বা একটা অপচয়? সেরকম কথা যাতে মানুষের শুনতে না হয় সে কারণে আসলে কি করণীয় সে বিষয়ে আমি কিছু কথা বলবো, বিশেষ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। আপনি যদি এই বিষয়টা, আমি যে বিষয়টা এখন বলবো এই বিষয়গুলো যদি আপনি গুরুত্ব অনুধাবন না করেন, তাহলে এই খাল খনন কর্মসূচি এটা ভবিষ্যতে এটা মানুষের কাছে একটা হাস্যকর প্রজেক্ট হিসাবে পরিগণিত হবে এবং এটা নিয়ে অনেক কথা বলা মানুষ সুযোগ পাবে। যদিও এই খাল খনন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন লোকজন যাচ্ছে, ফটো সেশন করছে, ছবি তুলছে, অনেক লোকজন নেতাকর্মীরা বেনিফিশিয়ারি হচ্ছে, তার সাথে ছবি তুলে এবং বাংলাদেশের বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কাছে নিজেদেরকে জাহির করছে। এবং যেটা হয় যে প্রধানমন্ত্রী যেখানে যায় সেখানে সবাই যেতে চায়, কিন্তু প্রধানমন্ত্রীর অগোচরে তাকে তার সামনে না বরং তার অ্যাবসেন্সে কতজন ব্যক্তি কাজ করে এটা অত্যন্ত জরুরি। এই খাল খনন কর্মসূচি সফল করতে গেলে সেটা সবচেয়ে বেশি জরুরি যে প্রধানমন্ত্রীর সামনে নয়, তার পেছনে, আড়ালে বা তার অনুপস্থিতিতে যারা কাজ করবে। আচ্ছা, এখন মূলত আসলে আজকে একটা টক শোতে এই বিষয় নিয়ে কথা ওঠার প্রসঙ্গে আমি সবগুলো পুরো বিস্তারিত কথা বলার সুযোগ পাইনি, কারণ টক শোতে একটা নির্ধারিত সময় থাকে, তাই ভাবলাম লাইভে এসে আমি এটা নিয়ে কথা বলি। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে জানেন যে খাল খনন কর্মসূচি করা হচ্ছে, কিন্তু এই খাল ব্যবহার করবে কারা, কাদের উদ্দেশ্যে? কৃষিকাজের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি হচ্ছে। এখন কৃষিকাজের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের জন্য। এখন সেই কৃষক এবং কৃষিকাজ সেটাই যদি বেঁচে না থাকে, সেই কাজগুলো যদি না হয়, তাহলে খাল শুধু পানির প্রবাহটা হবে কিন্তু কৃষিকাজে খুব একটা ব্যবহৃত হবে না। আর সেটার জন্য দরকার আমাদের প্রত্যন্ত অঞ্চলে কৃষকরা, আপনি খেয়াল করে দেখবেন পুরো বাংলাদেশে অটো রিক্সায় সয়লাভ হয়ে গিয়েছে, ব্যাটারি চালিত গাড়ি পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে এবং বিদ্যুৎ ক্ষেত্রে এটার অনেক বড় ধরনের দুর্নীতি হচ্ছে। ঢাকা শহরে দেখবেন যত ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে, যত গাড়ি আছে, এই ব্যাটারি চালিত রিক্সাগুলো, এই অটো রিক্সাগুলো এরা বিদ্যুৎ ব্যবহার করছে, কিন্তু কার অনুমতি নিয়ে? ঢাকা সিটিতে একটা প্রাইভেট কার যদি চলে, প্রাইভেট কার সিগন্যাল ব্রেক করলে তার বিরুদ্ধে মামলা হয়। অটো রিক্সার বিরুদ্ধে কে মামলা দেয়? কারণ তার গাড়ি নাম্বারই নেই। তার মানে বাংলাদেশের বিষয়টা কি দাঁড়ালো? আপনার কাগজ আছে মানে আপনি ধরা, আপনি লাইসেন্স করছেন মানে আপনি ধরা, আপনি নিয়ম মেনে চলছেন মানে আপনি ধরা, কিন্তু যে নিয়ম মানছে না, যার কাগজ নাই, যার লাইসেন্স নাই, তাকে মামলা দিতে পারছেন না, তাকে আপনি ধরছেন না। এর দ্বারা আপনি আইন যে মেনে চলছে তাকে আপনি নিরুৎসাহিত করছেন এবং যিনি আইন ভঙ্গ করছে তাকে উৎসাহিত করছেন। এবং এই লাইনে কারা এগিয়ে আসছে? সমস্ত লোকজন, গ্রামের অধিকাংশ লোকজন কৃষিকাজ ফেলে অটোরিকশা চালাচ্ছে। শুধু ঢাকা শহর না, গ্রাম অঞ্চলেও কৃষিকাজ তারা করবে না, এখন অটোরিকশা চালায়। আপনার প্রশ্ন হতে পারে যে এখন কাজ নাই, কৃষিতে লাভ হচ্ছে না, লস হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, গার্মেন্টসে শ্রমিক বেতন নাই, চাকরি নাই, তারা কি করবে? একটা বিষয় কি, আপনার আসল এটা একটা কারণ হতে পারে, কিন্তু এটা একমাত্র কারণ না। আসল কারণ হচ্ছে কৃষি কাজ করতে গেলে মাঠে তার ঘাম ঝরে, তাকে পরিশ্রম করতে হয়। আর যখন একটা অটোরিকশা চালায়, রাস্তা দিয়ে অটোরিকশা যখন খুব জোরে চালিয়ে যায়, একটা আপনার ওই যে শ্যালো ইঞ্জিনের মেশিন, এটা দিয়ে কোনোরকম একটা ইঞ্জিন চালিত একটা গাড়ি তৈরি করে রাস্তায় চালাচ্ছে এবং বাতাস খাচ্ছে। বাতাস খেতে খেতে সে ভাড়াও তুলে এবং নিয়ম কারণ কিছু মানতে হয় না, রাস্তায় কোনো ট্যাক্স ভ্যাট কিছু দিতে হচ্ছে না, কাউকে কোনো কর দিতে হচ্ছে না, মাস্তানের মতো তারা গাড়ি চালিয়ে যাচ্ছে, কৃষিকাজ করতে হচ্ছে না। কৃষিকাজ করতে গেলে তাকে তার ঘাম ঝরে, সে কারণে তিনি কৃষিকাজ করবেন না, তিনি নগদ টাকা উপার্জন করবেন। একটা বিষয় হচ্ছে কি, আপনার খেয়াল রাখতে হবে, আপনি যদি এসির বাতাস সহ্য করেন, আপনার শরীরে যদি এসির ঠান্ডা বাতাস লাগে, তারপরে কি আপনি বাইরে পরিশ্রম করতে পারবেন? বাইরে কি আপনার কায়িক পরিশ্রম করতে ইচ্ছা করবে? যে জায়গায় ঘাম ঝরবে, করতে ইচ্ছা করবে না। ঠিক তেমনি আপনি যদি একবার অটো রিক্সায় বসে, একটা ভ্যান বা রিক্সায় বসে যখন আপনি প্যাডেল মারবেন না, কিন্তু আপনি বসে থাকবেন, ইঞ্জিন চলবে আর গায়ে বাতাস লাগবে, এই আরামটা যখন আপনি উপভোগ করা শুরু করবেন, আপনি কি পরিশ্রম করবেন? করবেন না। ঠিক একই ঘটনা পুরো বাংলাদেশে হচ্ছে। আপনার এখানে তেল খরচ দিতে হচ্ছে না, ব্যাটারি চার্জ দিচ্ছে অবৈধভাবে,
বিদ্যুতের সাথে দুর্নীতি হচ্ছে, রাস্তায় সিগন্যাল মানছে না সেখানে দুর্নীতি হচ্ছে, রাস্তায় আপনার কোনো সরকারকে কোনো কর দিতে হয় না সেখানেও দুর্নীতি হচ্ছে, এবং এই যে গাড়িগুলো রাস্তা যেভাবে চালাচ্ছে সেখানে আপনার দুর্ঘটনা ঘটতেছে, জবাবদিহিতা নেই, কারণ গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়ার কোনো সুযোগ নেই। ওই অটোরিকশাটা প্রাইভেট কারে লাগিয়ে দিলে প্রাইভেট কারের ক্ষতি হচ্ছে, কিন্তু তার কিছু হচ্ছে না, কারণ ওইটা আপনার নর্মাল লোহার রড দিয়ে তৈরি করা। সো এই রডে ঘষা লাগলেই কি আর ভেঙে গেলেই কি, 5 টাকার জিনিস 10 টাকা খরচ হয় বড় জোর, এর বেশি না। সো এই বিষয়গুলোর কারণে আমাদের দেশে কৃষি ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা ডিজাস্টার নেমে আসছে। আপনি গ্রামে যাবেন, দেখবেন আপনার ক্ষেতের শস্য পড়ে আছে, আপনি মরিচ পেকে পড়ে আছে, আপনি তুলতে পারছেন না, আপনার ধান পেকে পড়ে আছে, তুলতে পারছেন না, আপনার পাট খেতে পাট বড় হয়ে যাচ্ছে, আপনি পাট তুলতে পারছেন না। এই যে বেসিক প্রবলেমগুলো হচ্ছে, আমাদের দেশে কৃষি কিভাবে বাঁচবে? সমস্ত মানুষ ঢাকায় চলে আসতেছে অথবা শহরের গ্রাম অঞ্চলে উপশহরগুলোতে চলে যাচ্ছে, কিন্তু গ্রামে কোনো মানুষ নেই। মাঠে ঘাটে গাছের নিচে এখন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আপনি বলবেন যে বেতন কম, আপনি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে আপনি একটা কর্মচারী বা একজন শ্রমিক পাবেন না। সমস্যাটা টাকায় না, সমস্যা বেতনে না, মজুরিতে না, সমস্যাটা হচ্ছে আমাদের দেশের মাইন্ডসেট। আমরা এখন খুব সহজে, খুব রাতারাতি, খুব দ্রুত বেশি টাকা উপার্জন করতে চাই। আমরা চাই এখন আরাম। কত দ্রুত আমার বাসা, এখন গ্রামগঞ্জে আগে কুড়ে ঘরে থাকতো বা গাছের ছায় মানুষ বাতাস নিত, এখন গাছের ছায় বাতাস নেয় না, পুকুরে গোসল করে না, এবং কুড়ে ঘরে ঠান্ডা বাতাস এসে বসে না, বরং সে কি করে এখন পাকা বিল্ডিং এ থাকে, দালানে থাকে, দালানে আগে দালান তৈরি করেছে, দালানের পরে সেখানে কারেন্টের লাইন নিয়েছে, ফ্যান তৈরি লাগিয়েছে, এখন সেখানে তার এসি লাগবে। তো এত আরামে থাকলে সে কৃষিকাজ কিভাবে করবে? আর এরপরে বাংলাদেশে এই জিনিসগুলোর কারণে, কায়িক পরিশ্রম না থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, রোগ বালাই বাড়তেছে, ডায়াবেটিসের মাত্রা বাড়তেছে, এবং এই জায়গাটায় কোনো সচেতনতা নেই। আমাদের দেশে খাল খনন করছি, কিন্তু এই খালের কার্যকারিতা, এই খাল কিভাবে ব্যবহৃত হবে, এই খাল আমাকে কৃষিকাজে কিভাবে সাপোর্ট দিবে, আমার এই বিষয়গুলোকে চিন্তা করি, এই ইকোসিস্টেমটাকে আমরা চিন্তা করি না। আমাদের কৃষি ডিপার্টমেন্ট, কৃষি মন্ত্রণালয়, তারা কি কাজ করছে? তারা কৃষককে উৎসাহ দেওয়ার মতো কি কাজ করতেছে? বিএডিসি কৃষককে উৎসাহ দেওয়ার মতো কি কাজ করতেছে? প্রাণী সম্পদ মন্ত্রণালয় কি কাজ করতেছে? সত্যিকার অর্থে দেখেন, যেখানে প্রধানমন্ত্রী যায় সেখানে কাজটা হয়, প্রধানমন্ত্রী না গেলে কাজ হয় না। সমস্ত লোকজন, নেতাকর্মীরা মৌমাছির মতো প্রধানমন্ত্রীর পিছনে ছোটে। প্রধানমন্ত্রীকে এখানে একটা জিনিস চাইলে করতে পারেন না, যে তিনি যেখানে যাবেন সেখানে কনসার্ন লোকগুলো আর কেউ থাকবে না। আপনি চিটাগাং কক্সবাজারে যাবেন, সেখানে ওই জায়গার কনসার্ন আপনার এমপি থাকুক, ওই জায়গার ডিসি থাকুক, জেলা প্রশাসক, এসপি, যারা ওই জায়গার এলজিডি অফিসার, ওই কনসার্ন মিনিস্ট্রির মন্ত্রী থাকুক, আর কারো তো দরকার নেই। আর সবাই কেন আসবে? আপনি বরং আপনার ভ্রমণ বিভিন্ন জায়গায় যাবেন, বেশি বেশি মানুষের সাথে মিশেন। আপনার কাছে কেন সেট আপ পিপল থাকবে? একই ব্যক্তিগুলো আপনার কাছে থাকলে আপনি কিভাবে দেশের মানুষকে চিনবেন? প্রধানমন্ত্রী দেশের সবাইকে, সবার কাছে যেতে হলে সবার সাথে কম বেশি কথা বলতে হবে। কেন ফিক্সড কিছু মানুষের প্রতি আপনি নির্ভরশীল থাকবেন? আপনার চেক অ্যান্ড ব্যালেন্স করার প্রক্রিয়াটা কি? প্রধানমন্ত্রী যদি একই ব্যক্তিদের নিয়ে থাকেন, একই সূত্রে যদি তিনি তথ্যপত্র নেন, তাহলে ভেরিফিকেশন কিভাবে করবেন? তার কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তথ্যপত্র আসতে হবে, তিনি বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন। শেখ হাসিনার কিন্তু একটা চমৎকার একটা, মানে আমি বলবো এটা অনেকে পছন্দ করে না, বাট তার কিন্তু একটা পলিসি ছিল। কি করতো শেখ হাসিনা? দেখবেন যে একটা ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায় তার তথ্যপত্র পাওয়ার সুযোগ ছিল। যেমন সচিবের, মন্ত্রীর মন মতো লোককে তিনি সচিব বানাননি, আবার সচিবের মন মতো লোককে তিনি মন্ত্রীর পিএস বানাননি। কি জন্য? এটা ছিল শেখ হাসিনার, এটার মাধ্যমে তিনি করতেন ডিভাইড অ্যান্ড রুল করতেন, যে কারণে মন্ত্রীও তার কাছে ধরা থাকতো, সচিবও ধরা থাকতো। এবং এই বিষয়গুলো, যদিও ওনার উদ্দেশ্যটা খারাপ ছিল, বাট আমি মনে করি অনেক সময় শত্রুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তারপর শেখ হাসিনা বিভিন্নভাবে তার কাছে একই ব্যক্তি তার প্রতি নির্ভরশীল ছিলেন না। তিনি যেমন শুধু সেনাপ্রধান তার প্রতি নির্ভরশীল, শুধু আইজির প্রতি নির্ভরশীল তা না, তিনি আরো অনেকগুলো অর্গান ছিল, চেক অ্যান্ড ব্যালেন্স করতেন। বাট উনি হয়তোবা, আমি মনে করি ব্যর্থতার মূল কারণ ছিল দুইটা। একটা হচ্ছে ওনার অহংকার, দ্বিতীয়ত হচ্ছে ওনার ন্যায় ঠিক ছিল না। কিন্তু উনি কিছু পলিটিক্যাল কিছু বিষয় ছিল, কৌশল ছিল তার, যে বিষয়গুলো শিক্ষণীয় আমি মনে করি। আমি মনে করি এই সরকারের উচিত কিছু কিছু জায়গায় কৌশলী হওয়া, এবং একই ব্যক্তির কাছে এক ঝুড়িতে সমস্ত ডিম না রাখা। আপনি একটা ব্যক্তির প্রতি নির্ভরশীল হয়ে যাবেন, ওই ব্যক্তি মিসগাইড করলে আপনি শেষ। আপনি জানেন না তো উনি যে ব্যক্তির প্রতি নির্ভর করছেন তিনি কি খলিফা ওমর,
না তিনি খলিফা আবু বকর, না আলী, না উসমান, তাদের মতো তো ওই পর্যায়ে মহান ব্যক্তি না। তারা ভুল ত্রুটি করতেই পারেন। সো আপনার চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য কিছু বিভিন্ন ব্যক্তির সাথে আপনার কানেকশন থাকতে হবে, যে অমুকে ঠিক বলছে কিনা। আপনি একজন জেনারেলের সাথে কথা বললেন, শুধু তার প্রতি নির্ভরশীল হওয়ার দরকার নাই। আপনি আরো দুজন জেনারেলের সাথে কথা বলেন, একজন ডিআইডির সাথে কথা বলছেন, আপনি আরো দুজন ডিআইডির সাথে কথা বলেন, দেন ইউ উইল কাম টু নো অ্যাকচুয়াল সিন। এখানে যারা গবেষণাধর্মী কাজ করেন, এখানে আপনার বিভিন্ন জায়গায় রুট কজ অ্যানালাইসিস হচ্ছে না। একটা সমস্যার ভিতরের আসল কাহিনী কি, এটা কিন্তু ঠিকমতো বলছে না কেউ। বিভিন্ন জন উপদেষ্টা হয়েছে, অ্যাকচুয়ালি এই উপদেষ্টাদের গত 3 মাসের অর্জনটা কি, কোন জায়গায় তারা সফল অ্যাডভাইস দিয়ে সফল হয়েছে। এই যে তথ্য প্রযুক্তি খাতে যেসব ঘটনাগুলো ঘটছে, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অপরাধ বাড়ছে, বিভিন্ন জেলাগুলোতে খুলনার মতো জায়গায় মসজিদে ঢুকে দুজনকে হত্যা করলো, বিভিন্ন জেলায় যেভাবে অপরাধ বাড়ছে, নেতাকর্মীরা যেভাবে অন্যায় করছে, কোনো কিছু দমন হচ্ছে না তো। কারণ কি, এখানে অনেকগুলো সিন্ডিকেট এস্টাবলিশ হয়ে গিয়েছে, এই সিন্ডিকেটগুলো অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছে, তাতে কি? বেনজির আহমেদের সাথে আমি জানি কারা কারা যোগাযোগ করতো তাকে। অনেক নেতাকর্মী আছে বিএনপি থেকে, ব্যবসায়ী আছে, যারা হোপ দিয়েছে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাকে বাঁচাবো। এরকম অনেক ঘটনা জান আমি প্রমাণ সহ উপস্থাপন করতে পারবো। এই বিএনপির এমন নেতাকর্মী, এমন কিছু ব্যক্তিরা আছেন যারা বিভিন্ন যেই সব দুর্নীতিবাজদেরকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে আওয়ামী লীগ পর্যন্ত বহিষ্কার করছে, বা আওয়ামী লীগ যাদেরকে বয়কট করছে, সেই আওয়ামী লীগের চিহ্নিত দুর্নীতিবাজকেও এই বিএনপির সময় মানে কি বলা যায়, তাকে সাজা দেওয়া হচ্ছে না। সেই দুর্নীতিবাজ বরং নেতাকর্মীদেরকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়া সে খুবই ভালো আছে। বেনজিরের সাথে যারা যে অ্যারেস্ট হয়েছে, তার সাথে যত কানেক্টেড লোক আছে, এর মধ্যে কয়জনকে ভালো মতো চেক করা হচ্ছে না। তো আমি মনে করি যে এই বিশেষ করে বাংলাদেশে আমি মনে করি প্রধানমন্ত্রীর উচিত খুব দ্রুত তার চেক অ্যান্ড ব্যালেন্স করা, বিভিন্ন ওয়েতে তার তথ্যপত্র নেওয়া, তার অ্যাডভাইজারের সংখ্যা বাড়ানোর চেয়ে বেশি জরুরি। আপনি একজনকে 15 দিন 1 মাস রাখেন, আবার চেঞ্জ করেন, আরেকজন নেন। এবং আরো বিষয় হচ্ছে যে পাশাপাশি প্যারালিলি আপনার অনেকের সাথে সুসম্পর্ক রাখতে হবে। প্যারালিলি সাংবাদিক টু সাংবাদিক তথ্য নিতে হবে, প্যারালিলি আপনার সচিব টু সচিব তথ্য নিতে হবে, প্যারালিলি জেনারেল টু জেনারেল, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার প্যারালিল কিছু আপনার অপশন থাকতে হবে। ও ভুল বলছে কিনা এটা আমি ওর কাছ থেকে জানবো, ও ভুল বলছে কিনা আমি আরেকজনের কাছে জানবো। ইউ নিড টু ভেরিফাই, দ্যাটস হাউ আপনি অ্যাকুরেসিটা আপনার ফিরে পাবেন। আর কৃষিক্ষেত্রে পুরো বাংলাদেশে যদি আপনি সফল হতে চান, বিশেষ করে আপনার এই খাল খনন কর্মসূচির মাধ্যমে, তাহলে আপনার কৃষকদেরকে গ্রামে ফেরাতে হবে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, এবং কৃষি কাজে উৎসাহী করে তুলতে হবে। অটো রিক্সাগুলো বন্ধ করতে হবে। গ্রামগঞ্জে আমাদেরকে এই যে হাজার হাজার অটো রিক্সা চালক বের হয়ে গিয়েছে, এত বছর কি বাংলাদেশ চলে নেই এদেরকে ছাড়া? কেন এত অটো রিক্সা রাস্তাঘাটে থাকবে? এই যে বিদ্যুৎগুলো নিয়ে দুর্নীতি হচ্ছে অটো রিক্সার কারণে, এই বিদ্যুতের যে আপনি ভর্তুকি যে দিচ্ছেন, এটা কি আপনার মন্ত্রণালয়ের লোকজন বলে না। বাংলাদেশে ঢাকা সিটিতে এই অটো রিক্সার ড্রাইভার এক একটা চেহারা দিক টাকা দেখবেন অনেকটা দেখতে গুন্ডা, বদমাস, সন্ত্রাসীর মতো মনে হয়। আসলে কি এগুলো আপনি জানেন না কোনটা ওত পেতে আছে? আপনি জানেন না কোন সন্ত্রাসীরা অটো রিক্সাটা নামে মাত্র নিয়েছে, আসলে তার উদ্দেশ্য কি? ইউ নেভার নো। ঢাকা সিটিতে একটা অটো রিক্সা ঠিক এখন পর্যন্ত মনে হয় না সিটি কর্পোরেশন বা পুলিশ কেউ ঠিকমতো ভেরিফাই করেছে কিনা আমি জানি না, লিস্ট করা হয়নি। যে কোনো একটা সিস্টেমে তো থাকবে। অটো রিক্সার নাম্বার নেই, অটো রিক্সা চালকের লাইসেন্স নেই, কেন সেটা ঢাকা সিটিতে চালাবে? ঢাকা সিটিতে যদি প্রাইভেট কার লাইসেন্স লাগে, রিক্সার লাইসেন্স লাগে, তাহলে অটো রিক্সা কিভাবে চলে? এটা নিয়ে কেনই করা হচ্ছে না? এই সিন্ডিকেট কারা এদের থেকে টাকা পয়সা খেয়ে কোন সিন্ডিকেট এদেরকে রাস্তা ছেড়েছে? এদেরকে ধরা উচিত। এবং উপজেলা পর্যায়ে ইউনোদের দায়িত্বশীল হওয়া উচিত। উপজেলায় যে কেউ চাইলে যাতে গাড়ি চালাইতে না পারে, এটা উপজেলা ইউনো ওসিদের দেখা উচিত। কেউ একজন মন চাইলো আর সে একটা শ্যালো ইঞ্জিন নিয়ে একটা মেশিন চালিয়ে একটা ভটভটি গাড়ি বের করে দিল, সেই ভটভটি যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যাবে, এটা তো হতে পারে না। এগুলো বন্ধ করতে হবে। তারপর বিভিন্ন জায়গায় নদ নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে, বালু উত্তোলন এটা আমরা কোনো কন্ট্রোল নাই। খাল একদিকে আপনি খাল খনন করতেছেন, আরেক জায়গায় খাল ভরাট করে মসজিদ করছে। আমার নিজের এলাকায় একটা খালের একদম অর্ধেক জায়গায় একটা মসজিদ নিচ্ছে। কেন? ধর্মীয় প্রতিষ্ঠান বলে কেউ ভয় কোনো কথা বলে না, এটা তো ঠিক না। খাল
আপনি খনন করছেন, আরেক দিকে খালের মধ্যে মানুষ মসজিদ নির্মাণ করতেছে, খালের মধ্যে খাল ভরাট করে দোকান করছে। কেন? সমস্ত খাল আগে সরকারি আগে বিভিন্ন জায়গায় উদ্বোধনের আগে একটা রিপোর্ট চাওয়া দরকার ছিল, যে বাংলাদেশের সমস্ত খালের একটা রিপোর্ট। 81 সালে বা 80 সালে জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি করেছিল, সেই খালগুলো কোথায়? এটা নিয়ে তো একটা সাংবাদিকও প্রতিবেদন বানাইলো না, কম্পারেটিভ স্টেটমেন্ট বানাইলো না, যে আজ থেকে 40 বছর পূর্বে বাংলাদেশে যে খালগুলো ছিল সেই খালের অস্তিত্ব বর্তমানে কত পার্সেন্ট আছে, সেটা নিয়ে সাংবাদিকরা কেউ একটা ডকুমেন্টারি পর্যন্ত বানায় নাই। সাংবাদিকরা কি করছে? সাংবাদিকরাও তারেক রহমান যেদিক যায় ওই দিকে যাচ্ছে, তারেক রহমান শুনে তারাও কথা বলছে। মানে সবাই, সাংবাদিক থেকে শুরু করে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত লোক হ্যামিলনের বাসিওয়ালার পিছনে ছুটছে, তারেক রহমানের পিছনে। তারেক রহমান না দেখলে সেই কাজ কেউ করে না। তারেক রহমান যদি আজকে দেখা যায় সংসদে একটা পত্রিকা ওপেন করেছেন, পত্রিকার অপর পেজে লেখা ভোরের কাগজ, কালকে দেখবেন সব লোকজন বিএনপি নেতারা ওই ভোরের কাগজে লেখা শুরু করে দিবে, কারণ তারেক রহমান দেখবেন। আবার যদি দেখেন যে না, তারেক রহমান যে পত্রিকার পেজটা ওপেন করেছেন সেই পেজের পিছনে লেখা দৈনিক ইনকিলাব, তখন বিএনপি সব নেতারা দেখবেন ওই ইনকিলাবে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, পণ্ডিত, তারা ওখানে লেখালেখি শুরু করে দিবে। যদি তিনি প্রথম আলো পড়েন তাহলে প্রথম আলোতে লিখবে, কারণ সবার ওনার নজরে আসাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এটার বিকল্প ব্যবস্থা তারেক সাহেবকে করতে হবে, যে ওনার নজরে আসার মানুষ যারা যারা নজরে আসতে পারবেন তারাই হিরো হবেন, যারা আসতে পারবেন না তারা হিরো হবে না। এটা দিয়ে তারেক রহমান সফল হবে না। তারেক রহমান তথা বিএনপিকে সফল হইতে হলে এটা থেকে সবার আগে বের হইতে হবে, যে আপনার নজরে আসলে কেউ হিরো হবে, আপনার নজরে না আসলে কেউ জিরো হবে, এটা তো হইল না। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি এই দেশের সেবক, আপনি তো ভগবান, খোদা না। খোদা তালার নজরে আসলে একটা মানুষ, তাকে খোদা মানে সে কেউ ঘরে বসে অন্ধকারে বসে খোদাকে স্মরণ করলে তিনি আল্লাহ তাকে তার জন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনার তো সেই ক্ষমতা নেই। আপনি শুধু ওই ব্যক্তিকে দেখেন যে আপনার সামনে যায়, আপনি তো আল্লাহর মতো অন্তর্যামী না। দূরে বসে যে ভালো কাজ করে তাকে তো আপনি দেখতে পাচ্ছেন না। তো আপনার সেই ক্ষমতা যেহেতু নাই, তাহলে যে শুধু সামনে যায় তাকে এতটা প্রায়োরিটি দেওয়াটা কতটুকু যৌক্তিক আপনি নিজে চিন্তা করবেন। এবং এই জায়গাটা আমি মনে করি যদি এই বিষয়গুলো তারেক রহমান অনুধাবন করেন তাহলে সত্যিকার অর্থে বিএনপি সফল হবে, এবং সত্যিকার অর্থে বিএনপি লোকজন আপনার প্রতি পাগল হবে, সবাই উপকৃত হবে। কোনো ব্যক্তি বলতে পারবে না আমি বিএনপি থেকে বঞ্চিত, কোনো ব্যক্তি বলবে না আমি ডিপ্রাইভড বা আমি বিএনপির ত্যাগী নেতা কিন্তু কিছু পাইনি, কেউ বলতে পারবে না। আপনাকে বিএনপির প্রায় যদি 30% লোক ভোট দিয়ে থাকে, তাও আপনার 7-8 কোটি জনগণ, এই 8-10 কোটি জনগণ যদি আপনার সমর্থক বা সাপোর্টার হয়ে থাকে, তার মধ্য থেকে আপনার কাছে যদি 100-150 লোক থাকে বা 500 লোক, 1000 লোক, 5000 লোক থাকে, তারাই কি আসল বিএনপির মেইন স্ট্রিম? নো। তো এই বিষয়গুলো যদি হতে থাকে তাহলে অনেক মানুষ নিরুৎসাহিত হয়ে যাবে। তো আমি আসলে অনেকগুলো কথা বললাম, কথাগুলো অনেক এলোমেলো হতে পারে। আশা করি আমার এই কথাগুলো যে কোনো একটা অংশ হোক বা পুরোটা হোক, আংশিক হোক, কিছু কথা যেন তারেক রহমান নজর আসে। আশা করি আমাদের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।